হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল স্কুলওয়ালা। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জিওগ্রাফি ম্যাম ত্রিশিকা। আগের ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর প্রথম, দ্বিতীয়, তৃতীয় অধ্যায় সম্পর্কে পড়েছি। আজ আমরা অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায় সম্পর্কে জানব। চলো শুরু করা যাক। আচ্ছা, অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায় কি? অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায় হচ্ছে বায়ু চাপ বলয় এবং বায়ু প্রবাহ। আরেকবার দেখিয়ে দিই, এই যে অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায় হচ্ছে চাপ বলয় এবং বায়ু প্রবাহ। আজকে আমরা এই চ্যাপ্টার সম্পর্কেই জানবো। আচ্ছা, শুরু করা যাক। আচ্ছা, আমরা জানলাম যে আজকে আমাদের চ্যাপ্টারের বিষয় হচ্ছে কি বায়ু চাপ বলয় এবং বায়ু প্রবাহ। তাহলে এই চাপ বলয়টা কি, প্রবাহ তো আমরা জানি, কিন্তু চাপ বলয়টা কি চলো জেনে নেওয়া যাক যে বায়ু চাপ বলয় কাকে বলে। পৃথিবী পৃষ্ঠের ওপর নির্দিষ্ট দূরত্বে সমধর্মী বায়ুস্তর আনুভূমিকভাবে প্রায় 1000 কিলোমিটার জুড়ে পুরো পৃথিবীটিকে কয়েকটি বলয়ের আকারে বেষ্টন করে আছে। তাকেই আমরা কি বলি, বায়ু চাপ বলয়। এখানে একটি ছবি দেখানো হয়েছে, এটা হচ্ছে যে বায়ু চাপ বলয়। বলয় মানেই বুঝতে পারছো, এটা একটা বৃত্তাকার, তাই তো। এখানে বলাই হয়েছে যে বলয়ের আকারে বেষ্টন করা আছে, মানে বৃত্ত আকারে আছে। দেখো এখানে অঞ্চল আছে নিরক্ষীয় অঞ্চল। কি কি অঞ্চল আছে বায়ু চাপ বলয়ের মধ্যে? নিরক্ষীয় অঞ্চল আছে, মকরীয় উচ্চচাপ বলয়, কর্কটীয় উচ্চচাপ বলয়, সুমেরুবৃত্ত প্রদেশীয়, কুমেরুবৃত্ত প্রদেশীয়। ঠিক আছে, সুমেরু চাপ বলয়, কুমেরু চাপ বলয়। এটা হচ্ছে টোটাল হচ্ছে বায়ু চাপ বলয়ের একটি ছবি। ঠিক আছে, শুরু করা যাক। আচ্ছা, আমরা বায়ু চাপ বলয় শুনলাম, জানলাম যে বায়ু চাপ বলয় কাকে বলে, সেটা একটা বলয়ের আকারে থাকে। আমরা জানলাম যে বায়ু চাপ বলয়ের মধ্যে কি কি অঞ্চল, নিরক্ষীয় অঞ্চল আছে, সুমেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চল আছে, সব জানলাম। এবার হচ্ছে দুটো ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে নিম্নচাপ কাকে বলে, উচ্চচাপ কাকে বলে। নাম শুনেই বুঝতে পারছো যে নিম্নচাপ কাকে বলে আর উচ্চচাপ কাকে বলে। যেখানে চাপ নিম্ন মানে কম সেটা নিম্নচাপ, যেখানে চাপ বেশি সেটা হচ্ছে উচ্চচাপ বলে, তাই তো। তাহলে জেনে নেওয়া যাক নিম্নচাপযুক্ত অঞ্চল কাকে বলা হয়। যে অঞ্চলে বাতাসের চাপ চারপাশের অঞ্চলের তুলনায় অনেক কম থাকে তাকেই আমরা বলি নিম্নচাপযুক্ত অঞ্চল। তাহলে কি জানলাম যে নিম্নচাপযুক্ত অঞ্চল কাকে বলা হয়, যেখানে বাতাসের চাপ অনেক কম থাকে। ঠিক আছে, নিম্নচাপ অঞ্চলের কারণ কি? নিম্নচাপ অঞ্চলে বাতাস গরম হয়ে হালকা হয় এবং উপরের দিকে উঠে যায়। তাহলে কেন নিম্নচাপ? কারণ বাতাস সেখানে গরম থাকে, বাতাস গরম থাকলেই সেটা কি হয়, ওপরের দিকে ওঠার চেষ্টা করে, সেই জন্য সেই অঞ্চলটি তখন নিম্নচাপ অঞ্চলের অন্তর্গত হয়। বৈশিষ্ট্য, নিম্নচাপ অঞ্চল আমরা জানলাম, তাহলে ওর কি কি বৈশিষ্ট্য আছে চলো জেনে নেওয়া যায়। এখানে বাতাস ওপরের দিকে ওঠে, আমরা জানলাম যে এখানে বায়ু উষ্ণ থাকে, তাই বাতাস ওপরের দিকে ওঠে। আচ্ছা, ফলে উপরের দিকে ওঠার কারণে কি হয়, মেঘ সৃষ্টি হয়, বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। আমরা মেঘ কি করে সৃষ্টি হয় সেটা নিশ্চয়ই আমরা জানি। তো বাতাস ওপরের দিকে ওঠে, ঘনীভূত হয়ে মেঘ সৃষ্টি হয়। এখানেও উষ্ণ বায়ু থাকে, উষ্ণ বায়ু কি হয়, ওপরের দিকে উঠতে শুরু করার ফলে কি হয়, মেঘ সৃষ্টি হয়, মেঘ সৃষ্টির ফলে বৃষ্টি হয়। আচ্ছা, এই অঞ্চলে সাধারণত স্কেটন বেশি থাকে, মানে স্তরের কথা বলছে, যে স্কেটন বেশি থাকে। আচ্ছা, পরে আচ্ছা আর কি বলেছে, যে বাতাস চারিদিক থেকে নিম্ন অঞ্চলের দিকে আসে, নিম্নচাপ অঞ্চলের দিকে আসে। ঠিক আছে, তাহলে কি বাতাস হচ্ছে চারিদিক থেকে নিম্নচাপ যে অঞ্চল সেই দিকে আসে। এবার হচ্ছে উচ্চচাপ অঞ্চল। উচ্চচাপযুক্ত অঞ্চল কাকে বলা হয়, নাম শুনেই বুঝতে পারছো যে অনেক চাপ থাকে। কি বলেছে দেখো, যে অঞ্চলে বাতাসের চাপ চারপাশের অঞ্চলের তুলনায় বেশি থাকে। তাহলে যে অঞ্চলে বাতাসের চাপ হচ্ছে কি চারপাশের অঞ্চলের থেকে বেশি থাকে তাকেই আমরা বলি উচ্চচাপযুক্ত অঞ্চল। ঠিক আছে, কারণ কি উচ্চচাপ অঞ্চলে বাতাস ঠান্ডা হয়ে ভারী হয় এবং নিচের দিকে নেমে আসে। নিম্নচাপে আমরা কি জানলাম, যে ওটা ওই অঞ্চলে বাতাস উষ্ণ থাকে, হালকা হয়, উপরের দিকে উঠে যায়। কিন্তু উচ্চচাপযুক্ত অঞ্চলে বাতাস ভারী শীতল হয় এবং কি বলেছে, নিচের দিকে নেমে আসে। বৈশিষ্ট্য কি, এখান থেকেই বুঝতে পারছো যে বৈশিষ্ট্য কি কি হতে পারে। তবু চলো দেখে নেওয়া যাক।
এখানে বাতাস হচ্ছে নিচে নামে, প্রথম বৈশিষ্ট্য। দ্বিতীয় কি, আকাশ সাধারণত পরিষ্কার ও শুষ্ক থাকে। কেন বলতো? নিম্নচাপযুক্ত অঞ্চলে আমরা জানলাম যে বাতাস হালকা হয়, ওপরের দিকে উঠে যায়, ওপরের দিকে উঠে জমাট বাঁধে, মেঘ সৃষ্টি হয়, মেঘের ফলে বৃষ্টির সৃষ্টি হয়। কিন্তু উচ্চচাপযুক্ত অঞ্চলে যেহেতু নিচে নেমে যায়, ভারী ভারী শীতল বাতাস কি হয়, নিচের দিকে নেমে যায়, যার কারণে মেঘ সৃষ্টি হতে পারে না, যার কারণে পুরো আকাশ আকাশ সাধারণত পরিষ্কার এবং শুষ্ক থাকে। বৃষ্টি সাধারণত কম হয়, যেটা বললাম। এখান থেকে বাতাস নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। তাহলে নিম্নচাপ অঞ্চলের দিকে আমরা কি জানলাম, বাতাস আসে, কিন্তু উচ্চচাপ অঞ্চল থেকে কিন্তু বাতাস প্রবাহিত হয় কোন অঞ্চলের দিকে, নিম্নচাপ অঞ্চলের দিকে। আচ্ছা, আমরা বায়ুচাপ বলয়ের মধ্যে দেখলাম নিরক্ষীয় অঞ্চল, তাই তো? সেই নিরক্ষীয় অঞ্চলটা কি সেটা চলো জেনে নেওয়া যাক। বলেছে যে নিরক্ষরেখার দুপাশে 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি অক্ষরেখা পর্যন্ত বিস্তৃত অঞ্চল হলো নিরক্ষীয় অঞ্চল। এই 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি অক্ষরেখার মধ্যে, চলো ওই ওই ছবিটি দেখলে দেখবে যে এই যে নিরক্ষীয় অঞ্চল, ঠিক আছে? নিরক্ষীয় অঞ্চল কি বলেছে, 0 ডিগ্রি 5 ডিগ্রি, 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি, দেখো এর মধ্যেই কিন্তু আছে 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি, এর মধ্যে যে অঞ্চলটা সেটাই হচ্ছে কি নিরক্ষীয় নিম্নচাপ বলয়, ঠিক আছে? তাহলে নিরক্ষীয় নিম্নচাপ বলয় যদি জিজ্ঞাসা করা হয় তাহলে আমরা কি 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 উত্তর দেব, যে নিরক্ষরেখার দুপাশে, নিরক্ষরেখা মাঝখানে যে রেখাটা গিয়েছে তাকে নিরক্ষরেখা বলে, নিরক্ষরেখার দুপাশে 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি অক্ষরেখার পর্যন্ত বিস্তৃত অঞ্চল হলো নিরক্ষীয় অঞ্চল, যেমন হচ্ছে কর্কটীয় মকরীয় অঞ্চল। আচ্ছা, নিরক্ষীয় অঞ্চলে কি কি বৈশিষ্ট্য, কি কিসের ভিত্তিতে নিরক্ষীয় অঞ্চলটা আমরা চিনব, তাই তো? কি কি বৈশিষ্ট্য দেখো, তাপমাত্রা বেশি, সূর্যের কিরণ প্রায় লম্বভাবে পড়ে, একমাত্র নিরক্ষীয় অঞ্চল যেখানে সূর্যের কিরণ কি বলছে, লম্বভাবে পড়ে, ঠিক আছে? তাই সেখানে তাপমাত্রা অনেক বেশি। আচ্ছা, বৃষ্টি প্রচুর হয়। এই একটু আগেই জানলে যে নিম্নচাপ মানে যেখানে তাপমাত্রা খুব বেশি, যেখানে বাতাস উষ্ণ, সেখানে কি হয়, সেখানে হচ্ছে বায়ু উপর দিকে উঠতে থাকে, মেঘের সৃষ্টি করে, বৃষ্টি হয়। সেম এই অঞ্চলেও, এই অঞ্চলে তাপমাত্রা বেশি, তাপমাত্রা বেশি তো, তাই এই কারণে এখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়। কি বলেছে, গরমে বাষ্পীভবন বেশি, নিম্নচাপ সৃষ্টি হয়, ফলে প্রতিদিন মানে প্রতিদিন বিকেলে বৃষ্টি হয়, বজ্র সহ বৃষ্টি হয়, মানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়। নিরক্ষীয় অঞ্চলে ঘন বন রয়েছে, যেমন আমাজন, কঙ্গো, দক্ষিণ পূর্ব এশিয়ার রেইন ফরেস্ট, ঠিক আছে? মানে ঘন বনের সৃষ্টি হয়। কেন বলতো ঘন বনের সৃষ্টি হয়? বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হওয়ার ফলেই তো সেখানে উদ্ভিদের সৃষ্টি হবে, না উদ্ভিদ জন্মাবে, তাই ঘন বনের সৃষ্টি হয়। বায়ু প্রবাহ নিম্নচাপের দিকে যায়, ঠিক আছে? তাহলে বায়ু প্রবাহ কোন দিকে যায়, নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপের দিকে, চারপাশের বায়ু নিরক্ষীয় নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়, চারপাশে যে বায়ু থাকে তা নিরক্ষীয় অঞ্চলের দিকে প্রবাহিত হয়, কারণ নিরক্ষীয় অঞ্চলটা তাহলে কি অঞ্চল, উচ্চচাপযুক্ত অঞ্চল আর নিম্নচাপযুক্ত অঞ্চল? নিশ্চয়ই নিম্নচাপযুক্ত অঞ্চল, তাই বাতাস ওই অঞ্চলের দিকেই প্রবাহিত হচ্ছে। আবহাওয়া, আবহাওয়া সারা বছর প্রায় একই রকম, গরম এবং আর্দ্র। তাহলে আবহাওয়া যদি জিজ্ঞাসা করে নিরক্ষীয় অঞ্চলের আবহাওয়া কিরকম, তাহলে কি বলবে, গরম এবং হচ্ছে আর্দ্র। আচ্ছা, নিরক্ষীয় অঞ্চল কি বলেছে, নিম্নচাপযুক্ত অঞ্চল, এটা আমরা আগেই বুঝতে পেরেছি যে নিরক্ষীয় অঞ্চল নিম্নচাপযুক্ত অঞ্চল। কারণ কেন, আশা করি তোমরা এখন বুঝতেই পেরে গেছো যে কেন নিম্নচাপযুক্ত অঞ্চল। তবু জেনে নেওয়া যাক, নিরক্ষীয় অঞ্চলে সূর্যের তাপ সব থেকে বেশি পড়ে। এই ধরো এইটা একটা লাইন, এখানে সূর্য আছে, ঠিক আছে? তো সূর্য সারা দিন একইভাবে লম্বভাবে তো এই রেখার ওপরই কিরণ দিচ্ছে না, এই রেখাটাই হচ্ছে নিরক্ষরেখা, ঠিক আছে? এই রেখাটাই হচ্ছে নিরক্ষরেখা। চলো কি বলেছে দেখে নেওয়া যায়, নিরক্ষীয় অঞ্চলে সূর্যের তাপ সব থেকে বেশি পড়ে, লম্বভাবে পড়ে মানে সেখানে সব থেকে বেশি সূর্য কিরণ দেয়। এখানকার বায়ু খুব গরম হয়ে যায়, স্বাভাবিক, বেশি পরিমাণে সূর্য কিরণ দেয় মানে সেখানকার বায়ু তো গরম হবেই। গরম বায়ু হালকা হয়ে উপরে উঠে যায়,
বায়ু উপরে উঠলে নিচের বায়ুর ঘনত্ব কমে যায়, ফলে সেখানে বায়ুচাপ কমে যায়। স্বাভাবিক, যদি নিচ থেকে বায়ু ক্রমাগত ভাবে উপরের দিকে উঠতে থাকে তাহলে নিচের যে বায়ু থাকছে সেটা তো কমেই যাচ্ছে, তাই না? আচ্ছা, কি বলেছে যে তাই নিরক্ষীয় অঞ্চল নিম্নচাপ বেল্ট বা নিম্নচাপ যুক্ত অঞ্চল নামে পরিচিত। এই অঞ্চলকে বলা হয় নিরক্ষীয় নিম্নচাপ বলয়। ঠিক আছে, তাহলে নিরক্ষরেখাকে কেন নিম্নচাপ বলয় বলা হয় সেটা বুঝতে পেরেছো আশা করি। চলো, আচ্ছা, এরপরে আছে নিরক্ষীয় শান্ত বলয়। শান্ত বলয় মানে কি? শান্ত, তাই তো? কি বলেছে দেখো, নিরক্ষীয় অঞ্চল বরাবর উষ্ণ এবং হালকা বায়ু সোজা উপরের দিকে উঠে যাওয়ায় এখানে বায়ুর ঊর্ধ্বমুখী স্রোত লক্ষ্য করা যায়। স্বাভাবিক, নিচ থেকে বায়ু উপরের দিকে উঠছে, সেখানে তো ঊর্ধ্বমুখী মানে উপরের স্রোতটাই তো লক্ষ্য করা যাবে, তাই না? স্রোত উপরে, ঊর্ধ্বমুখী স্রোত লক্ষ্য করা যাচ্ছে। ভূপৃষ্ঠের সমান্তরালে কোনো বায়ু প্রবাহিত হয় না, মানে ভূপৃষ্ঠের নিচ দিয়ে কিন্তু কোনো বায়ু প্রবাহিত হয় না, ফলে এখানে বায়ুর কোনো চলাচল বোঝা যায় না। ভূপৃষ্ঠের কথা বলছে, কিন্তু সব তো বায়ু উপরের দিকে উঠে যাচ্ছে, নিচে কি বায়ু থাকবে? ওটাই বলছে যে এখানে কোনো বায়ু চলাচল বোঝা যায় না, শান্তভাবে বিরাজ করে। তাই এই অঞ্চলের নাম হচ্ছে নিরক্ষীয় শান্ত বলয়। কেন শান্ত বলা হচ্ছে বুঝতে পারছো? নিরক্ষীয় অঞ্চলে কি হয়, নিচ থেকে সব বায়ু উপরের দিকে উঠে যাচ্ছে, তাহলে নিচটা ফাঁকা, নিচ হচ্ছে শান্ত অবস্থায় থাকে, সেই কারণে এই অঞ্চলের নাম হচ্ছে নিরক্ষীয় শান্ত বলয়। প্রাচীনকালে এই অঞ্চলের ওপর দিয়ে জাহাজ চালানোর সময় প্রায় জাহাজগুলি থেমে যেত। কেন থেমে যেত? কারণ তো সেখানে বায়ু থাকতোই না, শান্ত শান্ত অবস্থায় থাকতো, তাই সেখানে প্রায় বায়ু থাকতোই না, যার কারণে জাহাজ যখন যেত থেমেই যাবে, তাই না? নাবিকরা এই অঞ্চলের নামকরণ করেন ডোলড্রামস। খুব ইম্পর্টেন্ট, ডোলড্রামস পরীক্ষায় পড়তে পারে যে ডোলড্রামস কাকে বলে, তাহলে এই নিরক্ষীয় শান্ত বলা। ঠিক আছে, এবার হচ্ছে কর্কটীয় এবং মকরীয় অঞ্চল। কর্কটীয় এবং মকরীয় অঞ্চল কি, আমরা নিরক্ষীয় অঞ্চল সম্পর্কে জানলাম। এবার হচ্ছে কর্কটীয় এবং মকরীয় অঞ্চল। কি বলেছে? উত্তর ও দক্ষিণ গোলার্ধে 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি অক্ষরেখার মধ্যবর্তী অঞ্চল যথাক্রমে কর্কটীয় এবং মকরীয় অঞ্চল নামে পরিচিত। মানে 0 ডিগ্রি, ঠিক আছে, এটা 0 ডিগ্রি নিরক্ষরেখা। নিরক্ষরেখা থেকে কি বলেছে? 25 থেকে 35, মানে 25 থেকে 35 মানে এই ডিগ্রি পর্যন্ত, 25 থেকে 35 ডিগ্রি যে অঞ্চলটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে কি কর্কটীয় এবং মকরীয় অঞ্চল। আচ্ছা, এই দুই অঞ্চলে দুটি চাপ বলয় সৃষ্টি হয়েছে। এই দুই অঞ্চলে দুটি চাপ বলয় সৃষ্টি হয়েছে। নিরক্ষীয় শান্ত বলয়ের মতো এই দুই অঞ্চল যথাক্রমে কর্কটীয় শান্ত বলয় ও মকরীয় শান্ত বলয় নামে পরিচিত। ঠিক আছে, তাহলে কি কি বলয় পেলাম? কর্কটীয় শান্ত বলয় এবং হচ্ছে মকরীয় শান্ত বলয় নামে দুটো শান্ত বলয় পেলাম। কর্কটীয় ও মকরীয় অঞ্চল হচ্ছে কি যুক্ত অঞ্চল? উচ্চচাপ যুক্ত অঞ্চল। তাহলে কর্কটীয় এবং মকরীয় উচ্চচাপ যুক্ত অঞ্চল, বুঝতেই পারছো। তাহলে সেখানে কি বাতাস থাকে না? বাতাস থাকে না, অবশ্যই সেখানে বাতাস থাকে। আর নিরক্ষীয় অঞ্চল হচ্ছে নিম্নচাপ যুক্ত অঞ্চল। ঠিক আছে, আচ্ছা, আমরা জানলাম যে কর্কটীয় এবং মকরীয় অঞ্চল উচ্চচাপ যুক্ত অঞ্চল। কেন জেনে নেওয়া যাক। এই অঞ্চলগুলিতে বাতাস নিরক্ষীয় অঞ্চল থেকে উপরে উঠে ঠান্ডা হয়ে নিচে নামে। বুঝতে পেরেছো কি বলছে? বলছে এই অঞ্চলগুলিতে বাতাস নিরক্ষীয় যে অঞ্চল, সেই নিরক্ষীয় অঞ্চল থেকে উপরে ওঠে ঠান্ডা হয়ে নিচে নামে, মানে এটা হচ্ছে নিরক্ষীয় অঞ্চল। এই নিরক্ষীয় অঞ্চলটা নিম্নচাপ যুক্ত অঞ্চল আমরা জানলাম। সেই অঞ্চল থেকে হচ্ছে ওই দুটি অঞ্চলে কি হয়, বাতাস চলে যায়। তো নিরক্ষীয় অঞ্চল তো নিম্নচাপ যুক্ত অঞ্চল, সেখান থেকে তো বাতাস উপরের দিকে উঠেই যাবে, মানে নিচের দিকে নেমেই যাবে, থাকবে না।
তাহলে সেখান থেকে বাতাস উঠছে, কি হচ্ছে, উঠে গেল, ঠান্ডা হলো, এই অঞ্চলে ঠান্ডা হলো, ঠান্ডা ঠান্ডা হলো, ঠান্ডা হলো ভারী হলো, আবার কি হয়, নিচের দিকে নেমে আসে। এই যে ঠান্ডা হলো ভারী হলো, এই কারণে ওই অঞ্চলটা উচ্চচাপযুক্ত অঞ্চল, কারণ ওখানে বাতাস গিয়ে জমছে, নিরক্ষীয় অঞ্চল থেকে ওখানে বাতাস গিয়ে জমছে, ওখানে গিয়ে শীতল ও ভারী হয়, তারপর আবার নেমে আসে। ঠিক আছে, সেই জন্য ওই অঞ্চলটাকে বলা হয় উচ্চচাপযুক্ত অঞ্চল। আর কি বলেছে, যখন উষ্ণ বায়ু উপরে ওঠে ঠান্ডা হয় তখন তার ঘনত্ব বেড়ে যায় এবং নিচে নেমে আসে। ঠিক আছে, ওটাই বললাম, নিচে নামার ফলে সেই স্থানে বায়ুচাপ বৃদ্ধি পায়, আবার নিচে নেমে আসছে, তাহলে সেই স্থানে বায়ুচাপ বৃদ্ধি পাচ্ছে, এই কারণে কর্কটীয় মকরীয় অঞ্চল উচ্চচাপ বলয়যুক্ত অঞ্চল। ঠিক আছে, এবার হচ্ছে অশ্ব অক্ষাংশ। তাহলে আমরা দুটো অঞ্চল সম্পর্কে জানলাম, একটা হচ্ছে নিরক্ষীয় অঞ্চল, একটা হচ্ছে কর্কটীয় মকরীয় অঞ্চল। ঠিক আছে, তাদের বৈশিষ্ট্য জানলাম, তারা কি যুক্ত অঞ্চল সেই সম্পর্কে জানলাম। এবার আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে অশ্ব অক্ষাংশ। অশ্ব অক্ষাংশ কি? শতকে কর্কটীয় মকরীয় শান্ত বলাই দিয়ে পালতোলা জাহাজগুলো চলাচলের সময় গতিহীন হয়ে পড়তো মানে থেমে যেত, গতি হারিয়ে ফেলতো। ফলে মধ্যপ্রাচ্য ও ইউরোপ থেকে আসা ঘোড়া ভর্তি বাণিজ্যিক জাহাজগুলো পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ আমেরিকায় যেতে অনেক বেশি সময় লাগতো, গতিহীন হয়ে পড়তো না, তা গতিহীন হয়ে পড়ার জন্য কি অনেক সময় বেশি লাগতো। এই অবস্থায় জাহাজের ভার কমাতে এবং পানীয় জল ও খাবারের সংকট এড়াতে কিছু জীবন্ত ঘোড়াকে আটলান্টিক মহাসাগরে ফেলে দেওয়া হতো। ঠিক আছে, এই কারণে এই দুই ক্রান্তীয় অঞ্চল অশ্ব অক্ষাংশ নামে পরিচিত। এই অঞ্চলে কি হচ্ছে, যখন জাহাজ নিয়ে, সোজা কথা বলতে গেলে এই অঞ্চল দিয়ে যখন যেত, তখন ঘোড়াভর্তি জাহাজ যখন যেত তখন এই জায়গায় গতিহীন হয়ে পড়তো। গতিহীন হয়ে পড়ার কারণে সেখানে অনেকদিন ধরে যদি না চলে তাহলে সেখানে খাদ্যের অভাব হবে, জলের অভাব হবে, যার কারণে কি করতো, তারা কিছু ঘোড়াকে সেই জায়গায় ফেলে দিত। সেই জন্য এই অঞ্চল অশ্ব অক্ষাংশ নামে পরিচিত। আচ্ছা, মেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চল, দুটো অঞ্চল সম্পর্কে জানলাম। এবার হচ্ছে মেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চল। মেরু মানে বুঝতেই পারছো কিসের কথা বলতে চাইছি। উভয় গোলার্ধে 60 ডিগ্রি থেকে 70 ডিগ্রি অক্ষরেখার মাঝে অঞ্চল, অর্থাৎ সুমেরুবৃত্ত ও কুমেরুবৃত্ত বরাবর দুটি চাপ বলয় অবস্থান করে। ঠিক আছে, এই দুটি চাপ বলয় উত্তর গোলার্ধে প্রদেশীয় চাপ বলয় ও দক্ষিণ গোলার্ধে কুমেরুবৃত্ত প্রদেশীয় চাপ বলয় নামে পরিচিত। ঠিক আছে, তাহলে এই দুটো চাপ বলয় কি, একটা হচ্ছে কুমেরুবৃত্ত, একটা হচ্ছে সুমেরুবৃত্ত চাপ বলয় নামে পরিচিত। আচ্ছা, মেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চল উচ্চচাপযুক্ত অঞ্চল না নিম্নচাপযুক্ত অঞ্চল? উচ্চচাপযুক্ত অঞ্চল বলেছে। কেন বুঝতেই পারছো, মানে সেখানে বাতাসের অবস্থান লক্ষ্য করা যায়। কি বলেছে, মেরু অঞ্চলে সূর্যের তাপ কম পাওয়া যায়, যার জন্য এই বায়ু সেখানে খুব ঠান্ডা হয়, সূর্যের তাপ কম পড়ে, তাহলে সেই জায়গাটা বেশি উষ্ণ হবে না কম উষ্ণ হবে? কম উষ্ণ হবে, যার কারণে সেই জায়গার বায়ু শীতল প্রকৃতির হয়, ঠান্ডা বায়ু ভারী হয়, তা নিচে নেমে আসে। এই নিচে নামা বায়ুর কারণে বায়ুচাপ বেড়ে যায়, তাই মেরুবৃত্ত প্রদেশীয় বায়ু নিচে নামার ফলে উচ্চচাপের সৃষ্টি হয়। প্রথমত কেন উচ্চচাপ অঞ্চল বলছে, কারণ সেখানে হচ্ছে সূর্যের তাপমাত্রা কম থাকে। ঠিক আছে, সূর্যের তাপমাত্রা কম থাকার কারণে সেখানকার বায়ু শীতল থাকবে, ভারী হবে, নিচের দিকে নেমে আসবে এবং জমাটবদ্ধ হবে, কি সেখানে উচ্চচাপ অঞ্চলের সৃষ্টি করবে। ঠিক আছে, এবার হচ্ছে মেরু অঞ্চল জানলাম। মেরু অঞ্চল কি বলেছে, যে দুই গোলার্ধে 80 ডিগ্রি অক্ষরেখা থেকে মেরুবিন্দু মধ্যবর্তী অঞ্চলে দুটি চাপ বলয় সৃষ্টি করেছে, তাকে মেরু অঞ্চল বলা হয়।
ঠিক আছে, মেরু অঞ্চল কিন্তু উচ্চচাপযুক্ত অঞ্চল। মেরু অঞ্চলে সূর্যের তাপ খুব কম পৌঁছায়, ফলে এখানে বায়ু অত্যন্ত ঠান্ডা হয়, ঠান্ডা বায়ু ভারী হয়ে নিচে নেমে আসে। এই কারণে মেরু অঞ্চলে বায়ুর চাপ বেশি হয়, অর্থাৎ এটি উচ্চচাপযুক্ত অঞ্চল। আচ্ছা, মেরু বৃত্তপ্রদেশীয় অঞ্চল জানলাম, মেরু অঞ্চল সম্পর্কে জানলাম। এবার হচ্ছে কি বায়ু প্রবাহ। তাহলে চাপ বলয় সম্পর্কে আমরা জানলাম, যে চাপ বলয় কি কি অঞ্চল আমরা সম্পর্কে জানলাম, নিরক্ষীয় অঞ্চল সম্পর্কে জানলাম, কর্কটীয় মকরীয় অঞ্চল সম্পর্কে জানলাম, মেরু বৃত্তপ্রদেশীয় অঞ্চল সম্পর্কে জানলাম, মেরু অঞ্চল সম্পর্কে জানলাম। এবার হচ্ছে কি বায়ু প্রবাহ। বায়ু প্রবাহ নাম শুনেই বুঝতে পারছো যে বায়ুর প্রবাহ কিরকম, চলো জেনে নেওয়া যাক। চাপের সমতা বজায় রাখার জন্য বায়ু সবসময় উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। এটা আমরা আগেই জেনেছি যে বায়ু উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। যদি কখনো পড়ে যে বায়ু কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়, মানে কোন অঞ্চল থেকে কোন দিকে প্রবাহিত হয়, তাহলে তোমাদেরকে বলতে হবে যে বায়ু উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। দুটো অঞ্চলের মধ্যে চাপের পার্থক্য বায়ু চলাচলের অন্যতম কারণ। আচ্ছা, দুটো অঞ্চলের মধ্যে চাপের পার্থক্য স্বাভাবিক, যেখানে চাপ বেশি থাকবে যেখানে বায়ু বেশি থাকবে, তো বায়ু কম বেশি থাকলে দুটো অঞ্চলের মধ্যে তো পার্থক্য থাকবেই। আচ্ছা, উচ্চচাপ ও নিম্নচাপ যুক্ত অঞ্চলের মধ্যে চাপের পার্থক্য বেশি হলে বায়ুর গতিবেগ বাড়ে, আবার চাপের পার্থক্য কম হলে বায়ু ধীর গতিবেগ হয়, ধীর গতিবেগে বয়। ঠিক আছে। আচ্ছা, যখন চাপের পার্থক্য প্রায় থাকে না, শান্ত অবস্থায় বিরাজ করে। তাহলে মেন হচ্ছে যে চাপ যেরকম থাকবে বায়ু সেরকম ভাবে প্রবাহিত হবে। চাপ যদি বেশি থাকে তাহলে হচ্ছে বায়ুর গতিবেগ বাড়ে, চাপ যদি কম থাকে তাহলে বায়ুর গতিবেগ কমবে, আর চাপ যদি একদমই না থাকে তাহলে বায়ু শান্ত অবস্থায় বিরাজ করবে। আচ্ছা, পৃথিবীর আবর্তন এবং ঘূর্ণন গতির কারণে পৃথিবী পৃষ্ঠস্থ যে কোনো স্বচ্ছন্দ গতিশীল বস্তুর ওপর এক ধরনের বল কাজ করে, যা বস্তুগুলোর দিকে বিক্ষেপ ঘটায়, তাকে আমরা কোরিওলিস বল বলি। আচ্ছা, কোরিওলিস বল কি বলেছে যে পৃথিবীর আবর্তন এবং ঘূর্ণন গতি, পৃথিবী আবর্তিত হচ্ছে, তো সেই আবর্তন গতি বা ঘূর্ণন গতির কারণে পৃথিবীর পৃষ্ঠস্থ যে কোনো স্বচ্ছন্দ গতিশীল বস্তুর, পৃথিবীর মধ্যে যে কোনো গতিশীল বস্তুর ওপর যে বল প্রয়োগ করা, মানে যে বল কাজ করে, যা বস্তুগুলোর দিকে বিক্ষেপ ঘটায়, যা হচ্ছে কি বস্তুগুলোর দিকে বিক্ষেপ ঘটাতে সাহায্য করে, সেই বলের নামই হচ্ছে কোরিওলিস বল। আমরা পাশের ছবিটাতে দেখব। আচ্ছা, পৃথিবীতে স্বাভাবিকভাবে চলাচলকারী বাতাস এবং সমুদ্র স্রোতের ওপর সাধারণভাবে এই বল কাজ করে। তাহলে কোরিওলিস বল কোথায় কাজ করে? আচ্ছা, কোরিওলিস বল কাজ করে হচ্ছে স্বাভাবিকভাবে হচ্ছে সমুদ্র স্রোতের ওপর সাধারণভাবে এই বল বেশি কাজ করে। তাহলে কোথায় বেশি বল কাজ করে? কোরিওলিস বল সমুদ্র স্রোতের ওপর। এই কোরিওলিস বলের কারণে উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে চলাচলের সময় বায়ু সোজা পথে প্রবাহিত হয় না, মানে উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে যখন বায়ু প্রবাহিত হয়, এই কোরিওলিস বলের প্রভাবে কি হচ্ছে, সোজাভাবে প্রবাহিত হতে পারে না। কিভাবে প্রবাহিত হয়? উত্তর গোলার্ধে বায়ু তার প্রবাহের ডান দিকে বেঁকে এবং দক্ষিণ গোলার্ধের বায়ু তার প্রবাহের বাম দিকে বেঁকে প্রবাহিত হয়, মানে চলাচল করে। মানে এখানে বলা হচ্ছে যে আমরা জানলাম যে উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে বায়ু প্রবাহিত হয়। তোমরা তো ভাবতেই পারো যে সোজাভাবে প্রবাহিত হয়ে গেল, কিন্তু না, সোজাভাবে প্রবাহিত হয় না। কোরিওলিস বলের কারণে এটা কি হয়, উত্তর গোলার্ধে, কি বলেছে, উত্তর গোলার্ধে হচ্ছে ডান দিকে বেঁকে এবং দক্ষিণ গোলার্ধে যখন প্রবাহিত হবে বাম দিকে বেঁকে প্রবাহিত হয়। এখানে দেখো পাশে একটি ছবি আছে, এটি ধর উচ্চচাপ অঞ্চলের দিক থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে বাতাস প্রবাহিত হচ্ছে। এই যে উত্তর গোলার্ধে যাচ্ছে, এই যে উত্তর গোলার্ধে তো সোজাই যেতে পারতো না, এই যে দেখো সোজাই তো যেতে পারতো না, সোজাভাবে প্রবাহিত হচ্ছে না। উত্তর গোলার্ধে কি বলেছে, ডান দিকে বেঁকে। দেখো
উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে প্রবাহিত হচ্ছে। আর যে দক্ষিণ গোলার্ধ, সেই দক্ষিণ গোলার্ধে কি বলেছে, বাম দিকে, দেখো এরম ভাবে আসছে, বাম দিকে বেঁকে প্রবাহিত হচ্ছে। বুঝতে পেরেছো? আচ্ছা, মার্কিন আবহবিদ উইলিয়াম ফেরেল প্রথম এই বিষয়টি উল্লেখ করায় এটি ফেরেলের সূত্র নামে পরিচিত। এই যে বাতাস প্রবাহিত হবার সময় উত্তর গোলার্ধে যে ডান দিকে বেঁকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে প্রবাহিত হয়, এই সূত্রটা দিয়েছিলেন বিজ্ঞানী ফেরেল। তাই এই সূত্রটা ফেরেলের সূত্র নামে পরিচিত। এখানে ছবির মধ্যে বোঝা গেল তো যে যখন উত্তর গোলার্ধে যাচ্ছে বাতাসটি তখন ডান দিকে বেঁকে প্রবাহিত হচ্ছে, আবার যখন দক্ষিণ গোলার্ধে আসছে বাতাসটি এরকম ভাবে আসতে পারতো, তো কিন্তু এরকম ভাবে আসছে না, ওটা হচ্ছে বাম দিকে বেঁকে প্রবাহিত হচ্ছে। ঠিক আছে? বাইসবালাটের সূত্র কি? ডাচ আবহবিদ বাইসবালাট 1857 সালে বায়ুচাপের পার্থক্য বায়ুপ্রবাহের মধ্যে সম্পর্কের উল্লেখ করেন। ঠিক আছে? বায়ুচাপের পার্থক্য বায়ুপ্রবাহের মধ্যে সম্পর্কের উল্লেখ করেন। তার মতে উত্তর গোলার্ধে বায়ু যে দিক দিয়ে প্রবাহিত হয় সেই দিকে পিছনে দাঁড়ালে ডান দিকে বায়ুর উচ্চচাপ ও বাম দিকে নিম্নচাপ হয়। মানে উনি বলতে চাইছেন যে উত্তর গোলার্ধে বায়ু যেদিকে প্রবাহিত হবে তার ডান দিকে একরকম হবে আর বাম দিকে একরকম পরিস্থিতি হবে। ডান দিকে হবে বায়ুর উচ্চচাপ এবং বাম দিকে হবে বায়ুর নিম্নচাপ। মানে আমি এইরকম ভাবে যদি বায়ু প্রবাহিত হয় তাহলে কি এর ডান দিকে একটি পরিস্থিতি মানে অঞ্চলের সৃষ্টি হবে, বাম দিকে একটি অঞ্চলের সৃষ্টি হবে। কি বলেছি? ডান দিকে যে অঞ্চলের সৃষ্টি হবে সেটা হচ্ছে উচ্চচাপ যুক্ত অঞ্চল, আর বাম দিকে যে অঞ্চলের সৃষ্টি হবে সেটা হচ্ছে নিম্নচাপ যুক্ত অঞ্চল। আচ্ছা, নিয়ত বায়ুপ্রবাহ। বায়ুপ্রবাহকে আবার কি বলেছে, বিভিন্ন ভাবে ভাগ করা যায়। আচ্ছা, বায়ুপ্রবাহকে সারা বছর বা নিয়ত বায়ুপ্রবাহ হচ্ছে তাদের মধ্যে একটি বায়ুপ্রবাহ। কি? নিয়ত বায়ুপ্রবাহ সারা বছর ধরে নিয়মিতভাবে ভূপৃষ্ঠের সমান্তরালে একই দিকে প্রায় একই গতিবেগে প্রবাহিত হয় বলে একে নিয়ত বায়ুপ্রবাহ বলা হয়। বায়ুপ্রবাহ আমরা জানলাম যে বায়ু কিরকম, বায়ুপ্রবাহ কাকে বলে, বায়ু কি কোন দিক থেকে কোন দিকে কিভাবে কি সূত্র অনুসারে প্রবাহিত হয়, সেরকম বায়ু একটি উদাহরণ হচ্ছে নিয়ত বায়ুপ্রবাহ। নিয়ত বায়ুপ্রবাহ কাকে বলে? নিয়ত বায়ুপ্রবাহ কি নিয়মিত, তা থেকে এসেছে নিয়ত। নিয়ত কি? নিয়ত বায়ুপ্রবাহ হচ্ছে যে বায়ু প্রবাহ সারা বছর কি নিয়মিত ভাবে ভূপৃষ্ঠের সমান্তরালে প্রবাহিত হয়, তাকেই আমরা বলবো নিয়ত বায়ুপ্রবাহ। আবার নিয়ত বায়ুপ্রবাহকে 3 ধরনের ভাগ করা যায়। কি কি? এক হচ্ছে আয়ন বায়ু, পশ্চিমা বায়ু, মেরু বায়ু। ঠিক আছে? আবার নিয়ত বায়ুপ্রবাহকে 3টি ভাগে ভাগ করা যায়, আয়ন বায়ু, পশ্চিমা বায়ু, মেরু বায়ু। তাহলে আয়ন বায়ুটি কি? চলো জেনে নেওয়া যাক। কর্কটীয় মকরীয় উচ্চচাপ বলয় থেকে সারা বছর ধরে প্রায় নিয়মিতভাবে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত বায়ু হলো আয়ন বায়ু। তাহলে আয়ন বায়ুকে কর্কটীয় কোন অঞ্চল থেকে কোন অঞ্চলের দিকে যায়? কর্কটীয় মকরীয় উচ্চচাপ যুক্ত অঞ্চল থেকে নিরক্ষীয় নিম্নচাপ অঞ্চলের দিকে যে বায়ু নিয়মিতভাবে প্রবাহিত হয় তাকে আমরা বলবো আয়ন বায়ু। আচ্ছা, আয়ন বায়ুর কি কি বৈশিষ্ট্য চলো জেনে নেওয়া যাক। আয়ন বায়ু হলো স্থায়ী বায়ু, মানে সবসময় প্রবাহিত হয়, নিয়মিতভাবে বলেই দিয়েছে। অর্থাৎ এটি বছরের প্রায় সব সময় একই গতিতে প্রবাহিত হয়। খুব ইম্পর্টেন্ট যে কোন বায়ু একই দিকে একই গতিতে প্রবাহিত হয়, আয়ন বায়ু। ঠিক আছে? এটি উচ্চচাপ যুক্ত অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। এই বায়ু কি হচ্ছে? উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। এখানে তো বলেই দেওয়া আছে কর্কটীয় মকরীয় উচ্চচাপ বলা। তাহলে কি বুঝতে পারলাম যে এই বায়ু উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। পৃথিবীর ঘূর্ণনের ফলে আয়ন বায়ু কোরিওলিস বলের প্রভাবে বাঁক নেয়। ঠিক আছে? পৃথিবীর ঘূর্ণন শক্তি যার কারণে যে কোরিওলিস বলের সৃষ্টি হয়, সেই কোরিওলিস বলের প্রভাবে সে বাঁক নিয়ে প্রবাহিত হয়। আচ্ছা,
এবার হচ্ছে কি আর কি বলেছে, নিরক্ষীয় অঞ্চল থেকে উপক্রান্তীয় অঞ্চলের মধ্যে যে আয়ন বায়ু প্রবাহিত হয় তাকে বলা হয় বাণিজ্যিক বায়ু। এটা কিন্তু ওর বৈশিষ্ট্যের মধ্যেই পড়ে যে আয়ন বায়ুকে বাণিজ্য বায়ুও বলা হয়, বাণিজ্যিক বায়ুও বলা হয়। ঠিক আছে, নিরক্ষীয় অঞ্চল থেকে উপক্রান্তীয় অঞ্চলের মধ্যে যে আয়ন বায়ু প্রবাহিত হয় তার আরেক নাম হচ্ছে বাণিজ্যিক বায়ু। এটা কিন্তু বৈশিষ্ট্য হিসাবেও তোমরা লিখতে পারো। আচ্ছা, উত্তর গোলার্ধে বাণিজ্যিক বায়ু মানে আয়ন বায়ুকেই বলেছে, কিন্তু বাণিজ্যিক বায়ু উত্তর পূর্ব দিক থেকে দক্ষিণ গোলার্ধে দক্ষিণ পূর্ব দিকে প্রবাহিত হয়। ঠিক আছে, আয়ন বায়ু পৃথিবীর জলবায়ু ও আবহাওয়ার স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক আছে, আর হচ্ছে এটি সমুদ্রপৃষ্ঠের ধারাবাহিক চাপ বন্টন বজায় রাখতে সাহায্য করে। এগুলো হচ্ছে তার বৈশিষ্ট্য, আয়ন বায়ুর বৈশিষ্ট্য। কি বলেছে, উত্তর গোলার্ধে স্থলভাগ বেশি থাকায় পাহাড় পর্বত ঘরবাড়ি গাছপালায় বাধা পেয়ে আয়ন বায়ুর গতিবেগ কমে যায়। উত্তর গোলার্ধে কি বলেছে, পাহাড় পর্বত ঘরবাড়ি বেশি থাকার কারণে সেখানে বাধা পায়, বাধা পাওয়ার কারণে কি হচ্ছে, তার কি কমে যায়, তার হচ্ছে গতিবেগ কমে যায়। সে উত্তর গোলার্ধে কোন একটি আয়ন বায়ু উত্তর গোলার্ধে বইছে, কিন্তু সেখানে ঘর বাড়ি আছে গাছপালা আছে, যার কারণে কি হয়, তাতে বাধা পাচ্ছে, বাধা পাওয়ার ফলে সেখানে গতিবেগ তার কমেই যাচ্ছে। আচ্ছা, ঘন্টায় প্রায় 16 কিমি বেগে এই বায়ু প্রবাহিত হয়। তাহলে কত কিমি বেগে? 16 কিমি বেগে। দক্ষিণ গোলার্ধে স্থলভাগের তুলনায় জলভাগ বেশি থাকায় ঘন্টায় প্রায় 22 কিমি বেগে 22 বেশি থাকায় ঘর্ষণ বলের প্রভাব কম। কি বলেছে, যে দক্ষিণ গোলার্ধে স্থলভাগের তুলনায় জলভাগ বেশি থাকা, উত্তর গোলার্ধে কি বললো, স্থলভাগ বেশি আছে, যার কারণে ঘর বাড়ি আছে গাছপালা আছে, তাতে বাধা পেয়ে আয়ন বায়ুর হচ্ছে গতিবেগ কমে যায়। কিন্তু দক্ষিণ গোলার্ধে কিন্তু জলভাগ বেশি, স্থলভাগ না, জলভাগ বেশি থাকার কারণে তার কোনো তাতে কোনো তার বাধা পায় না, আয়ন বায়ু কোনোটাতেই বাধা পায় না, যার কারণে গতিবেগ তার বেশি হয়। কি বলেছে, বলেছে ঘর্ষণ বলের প্রভাব কম, তাই এই গোলার্ধে গতিবেগ 22 থেকে 30 কিমি বেগে প্রবাহিত হয়। ঠিক আছে, মানে আরো বেশি গতিবেগে প্রবাহিত হতে পারে। দুই গোলার্ধে ক্রান্তীয় অঞ্চলের কম গরম থেকে তুলনায় বেশি গরম নিরক্ষীয় অঞ্চলের দিকে আয়ন বায়ু প্রবাহিত হওয়ায় এর তাপমাত্রা বেড়ে যায়। আবার আয়ন বায়ুর কখন তাপমাত্রা বাড়ে, দুই গোলার্ধে ক্রান্তীয় অঞ্চলের কম গরম থেকে তুলনায় বেশি গরম নিরক্ষীয় অঞ্চলের দিকে যখন যায় আয়ন বায়ু, তখন তার তাপমাত্রা বেশি হয়ে যায়। মানে শীতল অঞ্চল থেকে যখন নিরক্ষীয় অঞ্চলে যাচ্ছে তখন তার তাপমাত্রা তো বেশি হবে, এটাই তো স্বাভাবিক। জলীয় বাষ্প ধারণের ক্ষমতা বেড়ে যায়। ঠিক আছে, ফলে এই বায়ু মহাদেশের পূর্ব উপকূলে বৃষ্টিপাত ঘটালেও পশ্চিমাংশে একেবারেই বৃষ্টিপাত ঘটায় না। তাহলে কোথায় বৃষ্টিপাত ঘটাচ্ছে, পূর্ব উপকূলে, পূর্ব উপকূলে ঘটালেও পশ্চিমাংশে কি বলছে, একদমই বৃষ্টিপাত ঘটায় না। আচ্ছা, আয়ন বায়ুর আরেক নাম কি আমরা জানলাম, ট্রেড বায়ু, মানে ট্রেড উইন্ড, মানে বাণিজ্যিক বায়ু। কেন বলা হয়, যার আক্ষরিক অর্থ হচ্ছে শুনলাম বাণিজ্যিক বায়ু। কেন বলা হয়, পালতোলা জাহাজ এই বায়ু দ্বারা নির্দিষ্ট গতিপথে বাণিজ্য সামগ্রী নিয়ে চলাচল করত। বলছি, তাহলে আমরা শুনলাম যে অশ্ব অক্ষাংশে তো আমরা পড়লাম যে ঘোড়া ভর্তি জাহাজ নিয়ে যাচ্ছে, মানে বাণিজ্যিকের পথে যাচ্ছে, তো তাদেরকে কে সাহায্য করতো, তাদেরকে সাহায্য করতো আয়ন বায়ু। আয়ন বায়ু কি করতো, পালতোলা জাহাজ এই বায়ু দ্বারা নির্দিষ্ট গতিপথে নিয়ে যেত, বাণিজ্যিক সামগ্রী নিয়ে চলাচল করত। তাই এই বায়ুর অপর নাম হচ্ছে বাণিজ্যিক বায়ু। মানে এই বায়ুর দ্বারা বাণিজ্য হতো। বাণিজ্যের মানে বুঝতে পারছো, যে পালতোলা জাহাজ যাচ্ছে, সেই জাহাজের জন্য তো বায়ু চাই, সেই জাহাজ চলাচলের ক্ষেত্রে কোন বায়ু সাহায্য করতো, তাহলে আয়ন বায়ু, যার কারণে তার নাম হয়েছে বাণিজ্যিক বায়ু। আচ্ছা, কিছু বিশেষ কথা আছে, যেমন খুব ইম্পর্টেন্ট কিছু কথা, যেমন হচ্ছে আইটিসিজেড, খুব ইম্পর্টেন্ট। আইটিসিজেড কি বলছে, উত্তর পূর্ব দক্ষিণ পূর্ব আয়ন বায়ু নিরক্ষীয় অঞ্চলে মিলিত হয়।
আচ্ছা, এই আইটিসিজেড এর পুরো নাম কি? ইন্টার ট্রপিক্যাল কনভারজেশন জোন। ঠিক আছে, কি এটা হচ্ছে মিলিত স্থল। মিলিত স্থল কি? উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্ব আয়নবায়ু যে স্থানে মিলিত হয় তাকে আমরা বলবো কি আইটিসিজেড, মানে আন্তঃক্রান্তীয় অভিসরণ অঞ্চল। ঠিক আছে, পৃথিবীর 3টি অংশ জুড়ে এই নিরক্ষীয় শান্ত বলয় অবস্থান করছে। সব থেকে বড় অংশটি ভারত মহাসাগর থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত বিস্তৃত। আরেকটি অংশ রয়েছে আফ্রিকার পশ্চিম আটলান্টিক মহাসাগরে। দক্ষিণ আমেরিকার পশ্চিমে প্রশান্ত মহাসাগরের শেষ অংশটি রয়েছে। মানে আইটিসিজেড এর 3টি অবস্থান আমরা পেলাম এখানে। একটা কি? একটা হচ্ছে ভারত মহাসাগর থেকে একটা হচ্ছে তোমার ভারত মহাসাগর থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত, আরেকটি হচ্ছে আফ্রিকার পশ্চিম থেকে আটলান্টিক মহাসাগর পর্যন্ত, আর একটা হচ্ছে কি দক্ষিণ আমেরিকার পশ্চিমে প্রশান্ত মহাসাগরের ওপর। এটি হচ্ছে লাস্ট অংশ। আচ্ছা, আমরা এখানে আজকে জানলাম যে বায়ুর চাপ বলয় সম্পর্কে জানলাম, বায়ু প্রবাহ সম্পর্কে জানলাম। সেই সম্পর্কিত কিছু প্রশ্ন তোমাদের এখানে দেয়া থাকলো, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। কি কি আছে প্রশ্ন দেখে নেওয়া যাক। আইটিসিজেড কাকে বলে আমরা জানলাম। আচ্ছা, বায়ুর চাপ বলয় কাকে বলে? ডোল ড্রাম কাকে বলে? কাকে কেন বাণিজ্য বায়ু বলা হয়? কোরিওলিস বল কাকে বলে? এগুলি তোমাদের হোম টাস্ক থাকলো, তোমরা অবশ্যই করে নিয়ে এসো। আর থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। তোমার যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং কমেন্টে জানিও।